হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো মোহনবাগান সুপার জায়ান্টকে নিয়ে, পাশাপাশি ইস্ট বেঙ্গল ক্লাবকে নিয়েও আলোচনা করব। তো ভিডিওটা ইন্টারেস্টিং হবে, শেষ পর্যন্ত দেখতে থাকো। আর আমাদের এই চ্যানেলে যারা প্রথমবার এসেছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে অল প্রেস করে দিও। তো চলো শুরু করা যাক। তো প্রথমেই আমরা কথা বলে নেব গতকালকের ম্যাচ নিয়ে। তো গতকালকে কলকাতার দুই প্রধানই কিন্তু খেলতে নেমেছিল, যেখানে ইস্ট বেঙ্গল কিন্তু এগিয়ে থেকে গিয়েও ম্যাচটা ড্র করে, আর মোহনবাগান তো বেঙ্গালুরু এফসির এগেনস্টে গোল শূন্য ম্যাচটা ড্র করে। তো প্রথমে আমরা মোহনবাগান ম্যাচটা নিয়ে আলোচনা করব। তো মোহনবাগান কিন্তু হিউজ গোলের চান্স ক্রিয়েট করেছিল, অনেক ওপেন চান্স পেয়েছিল যেগুলো থেকে গোল আসতেই পারতো। বেঙ্গালুরু এফসি তারাও কিন্তু বেশ ভালো ভালো কিছু চান্স পেয়েছিল যেগুলো থেকে গোল আসতেই পারতো। সব মিলিয়ে বলতে গেলে দুটো দলই কিন্তু খুবই ভালো খেলেছে, তবে মোহনবাগানের ভাগ্য খারাপ ছিল বলতে গেলে। গতকালকে তাদের ভাগ্য সহায় ছিল না, যার ফলে কিন্তু অনেক ওপেন চান্স মিস করেছে। বিশেষ করে দিমির মিসটা তো মানাই যাচ্ছে না। যে চান্সটা পেয়েছিল গুরপ্রীত সিং সান্ধুর সামনে থেকে, সেটা অবশ্যই দিমির গোল করা উচিত ছিল, আর ভুলে গেলে চলবে না গতকালকের ম্যাচে কিন্তু দিমি খেলতে নামে আইএসএলের 100 নম্বর ম্যাচে। তো সেই ম্যাচটা দিমির কাছে স্মরণীয় করে রাখার মতো সুযোগও কিন্তু এসেছিল, তবে সেই সুযোগগুলোকে কাজে লাগাতে পারেনি, কিছুটা ব্যাড লাকই বলতে পারো। না হলে যেখানে জিমি ম্যাকলারেন, আলবার্তো রড্রিগেজ, দিমি তিনজনেরই কিন্তু ভালো গোলের চান্স চলে এসেছিল, যেগুলো কিন্তু গোল হয়ে যেত। বলতে গেলে অন্যান্য ম্যাচে কিন্তু এর থেকেও অনেক ডিফিকাল্ট অ্যাঙ্গেল থেকে গোল করেছে মোহনবাগান, তবে এত সহজ গোলও কিন্তু হয়নি এই ম্যাচে। উল্টো দিকে বেঙ্গালুরু এফসির ক্ষেত্রেও সেম হয়েছে, যেখানে সুনীল কিন্তু ওপেন চান্স পেয়েছিল, দুবারই কিন্তু ডিফেন্ডাররা রুখে দেয়। তো অবশ্যই এই ম্যাচটা দুটো টিমের জন্য কিছুটা ব্যাড লাক বলতে পারো। ভাগ্য খারাপ ছিল অবশ্যই মোহনবাগানের, তবে মোহনবাগান অবশ্যই ঘুরে দাঁড়াবে এমনই কিন্তু আস্থা দিচ্ছে। তবে কিছু চেঞ্জেস করলো সার্জিও রোবেরা, সেগুলো অনেক পরে করলো। মেবি আরও কিছুটা আগে করলে, প্রায় 70 মিনিটের পরে করলে হয়তো আরও ভালো হতো। তো যাই হোক, ম্যাচটাতে 1 পয়েন্ট পেয়েছে। তো এদিকে তো মোহনবাগানের সব কিছু ঠিকঠাক রয়েছে, যদিও জামশেদপুরের দিকে তাকিয়ে থাকতে হবে যাতে তারা পরের ম্যাচটা না জিতে যায়, না হলে কিন্তু মোহনবাগানের পক্ষে চাপ হয়ে যাবে। তো অবশ্যই জামশেদপুর এফসির ম্যাচটার দিকে খেয়াল থাকবে। আর মোহনবাগান এখনও পর্যন্ত টেবিল টপেই থাকছে। উল্টো দিকে ইস্টবেঙ্গল তারা কিন্তু বিকেলে খেলতে নামে কেরালা দলের এগেনস্টে, যেখানে 1-1 গোলে ম্যাচটা ড্র হয়। দুটো টিমই কিন্তু বেশ ভালো খেলছিল, তবে কেরালা অ্যাওয়ে ম্যাচে এসে যে ডমিনেটিং ফুটবল খেলছিল ইস্টবেঙ্গলের মতো ক্লাবের এগেনস্টে, সেটা আনবিলিভেবল। দারুণ খেলেছে কেরালা দল বলতে গেলে। এত কমা লো বাজেটের একটা টিম নিয়ে ইস্টবেঙ্গলের মতো দলকে যে টেক্কাটা দিচ্ছিল, সত্যি দেখতেই ভালো লাগছিল। তবে প্রথম 10 মিনিটের মধ্যেই গোল পেয়ে যায় ইস্টবেঙ্গল, লিড পেয়ে যায়। ইউসুফ এজ্জেজারিকে কিন্তু বক্সের মধ্যে ফাউল করা হয়, যার ফলে ইস্টবেঙ্গল পেয়ে যায় পেনাল্টি, আর পেনাল্টি থেকে গোল করে ইস্টবেঙ্গল এগিয়ে যায় 10 মিনিটের মধ্যেই, এবং সেই লিড কিন্তু 90 মিনিট পর্যন্ত ধরে রেখেছিল। তবে একদম শেষ মোমেন্টে এক্সট্রা টাইমে গিয়ে কিন্তু কর্নার কিক থেকে মোহাম্মদ আফজাল, যিনি মেনলি কেরালা সুপার লিগ থেকে উঠে এসেছে আইএসএলে এসে দারুণ নজর কেড়েছে। বিশেষ করে এই মোহাম্মদ আফজাল এবং এভিন দাস, এই দুটো প্লেয়ার কিন্তু দারুণ নজর কেড়েছে কেরালার। তো শেষ মুহূর্তে সেই মোহাম্মদ আফজালই কিন্তু গোলটা করলো এবং 1-1 গোলে সমতায় ফেরালো। তো ম্যাচটা ড্র হওয়ার ফলে অনেক বিতর্ক দেখা গিয়েছে, গ্যালারি থেকে তো স্লোগান ভেসেই চলে এলো, গো ব্যাক অস্কার। আরও একবার কিন্তু তাদের কোচ নিয়ে কিন্তু বর্তমানে জটিলতার সৃষ্টি হয়েছে। তো সেখানেই ম্যাচ শেষে অস্কার ব্রুজো কিন্তু একটা ভিন্ন রকম তথ্য কিন্তু তুলে ধরলেন। তো কি বললেন অস্কার ব্রুজন, সেটাই তোমাদেরকে জানাচ্ছি। তো অস্কার ব্রুজো এরকম একটা কথা বললেন যে ইস্টবেঙ্গল কিন্তু এই মুহূর্তে লিগ টেবিলের 3 নম্বর পজিশনে রয়েছে, যেটা কিন্তু ইস্টবেঙ্গলের জন্য খুবই ভালো একটা দিক। তবে আমরা আশা করব পরের ম্যাচগুলোতে আবারও ঘুরে দাঁড়াবো। হ্যাঁ, সমর্থকরা হতাশ হবেই, 3টে ম্যাচে আমরা সেইভাবে পয়েন্ট পাইনি। তো এরকমই কিছু একটা বক্তব্য করলেও ম্যাচের শেষে ইস্টবেঙ্গলের অন্যতম কর্ণধার দেবব্রত সরকার মানে নিতুদা, তিনি কিন্তু অন্য একটা কথা বললেন। তিনি বলছিলেন, আমি কিছু বলবো না ভেবেছিলাম, তবে বলতে বাধ্য হচ্ছি, এর চেয়ে জঘন্য ফুটবল আমি দেখিনি। এইভাবে ফুটবল খেললে এমন ফলাফল হওয়াই স্বাভাবিক। এবং কোচ ছাড়া নিয়ে একটা প্রশ্ন করলেও তিনি জানান, অস্কারকে ছাড়ার ক্ষমতা আমাদের একার নেই, একটা যৌথ বোর্ড চলে, তাদের সিদ্ধান্ত নিতে হয়, ক্লাবের হাতে কোনো ক্ষমতা নেই। তো অস্কারকে এই মুহূর্তেই সম্ভবত বিদায় করবে না, হয়তো আরও কয়েকটা ম্যাচ দেখে নেবে এবং পরে কিন্তু একটা মিটিং হবে। তো তোমাদের কি মনে হয়, অস্কার ব্রুজোকে কি ছেড়ে দেওয়া দরকার ইস্টবেঙ্গলের? অবশ্যই কমেন্টে জানিও। পাশাপাশি মোহনবাগানের পরের ম্যাচ নিয়ে যদি আমরা কথা বলি, তো মোহনবাগানের পরের ম্যাচ কিন্তু আর 5 দিন পরেই রয়েছে, অর্থাৎ 20 তারিখে।
আর সেই ম্যাচটা হবে মুম্বাই সিটি এফসির এগেনস্টে। তো মোহনবাগান সুপার জায়ান্ট ভার্সেস মুম্বাই সিটি এফসি ম্যাচটি কিন্তু 20শে মার্চ শুক্রবার সন্ধ্যে 7:30 থেকে সল্টলেক স্টেডিয়াম অর্থাৎ মোহনবাগান আবারও তাদের ঘরের মাঠে খেলতে নামবে। মোহনবাগানের জন্য কিছুটা অ্যাডভান্টেজ, অ্যাওয়ে ম্যাচে পয়েন্ট পায়নি, তবে এই মুম্বাই ম্যাচটা পয়েন্ট লুজ করলে চলবে না, ম্যাচটা থেকে অবশ্যই 3 পয়েন্ট তুলে নিতে হবে। তো মোহনবাগানের এই ম্যাচটা খুবই ভাইটাল একটা ম্যাচ। তো দেখা যাক বেঙ্গালুরুর মতো মুম্বাই সিটি এফসিও মোহনবাগানকে রুখে দেয় কিনা। আর এই ম্যাচের টিকিটও কিন্তু অলরেডি রিলিজ করে দেওয়া হয়েছে, তোমরা অনলাইনে এখন থেকেই টিকিট পেয়ে যাবে। তো অবশ্যই মুম্বাই ভার্সেস মোহনবাগান ম্যাচের টিকিটও তোমরা নিতে পারো এখন থেকেই। তো এই সমস্ত খবরগুলোই তোমাদেরকে জানানোর ছিল, জানিয়ে দিলাম। তো ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে অল প্রেস করে দিও। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। বাই বাই, হ্যাভ এ গুড ডে।